এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, সে এই শহরের সমস্ত বড় বড় পুলিশ অফিসার এমনকি কোটিপতিদেরকেও একাই বিভিন্নভাবে ঘোল খাইয়ে দিতে পারে। তার কাজ হচ্ছে মাটির নিচে থাকা সমস্ত পাইপলাইন ছিদ্র করে সেখান থেকে গ্যালন গ্যালন তেল চুরি করা। আর এইবার এই জিনিয়াস চোর তো তার পুরো টিম নিয়ে শহরের মধ্যে 12,000 ফুট পাইপলাইন থেকে তেল চুরির এক মহা মিশনে নেমেছে। আর এটাই কিন্তু ছিল তার জীবনের সব থেকে কঠিন মিশন। তবে এই তেল চুরির মিশনে নেমে তারা এমন সব সিচুয়েশনে পড়ে যে গল্পের টুইস্ট কোন দিক থেকে কোন দিকে যাবে তা তোমরা কেউ বুঝতেই পারবে না। তাই ইন্ট্রো দিয়ে আমি আর একটু স্পয়লার দিব না। চলো শুরু করি কুহেলিকার আজকের গল্প পাইপলাইন। গল্পের শুরুটাই হয় একটা তেল চুরির কাহিনীকে দেখে, যেখানে এস্ট্রো নামের এক লোকের কাছে একটা ড্রিলার আসে তার তেল চুরিতে হেল্প করতে। সাধারণত এইরকম কঠিন পাইপলাইন ছিদ্র করতে অনেক দক্ষ ড্রিলার প্রয়োজন হয়, কারণ এই লাইনগুলো অনেক মোটা থাকে আর প্রচণ্ড তেলের প্রেসারও থাকে। প্রয়োজনের অধিক ড্রিল করলে তো বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। এস্ট্রো তাই নিজের কাজের জন্য কোরিয়ার সব থেকে দক্ষ ড্রিলার ড্রিল বিটকেই হায়ার করে। কিন্তু এস্ট্রো তো আর জানতো না তার কাছে যে এসেছে সে আসল ড্রিল বিট না। তো এরপরেই তো ওই ড্রিলার এস্ট্রোর দেখানো লোকেশনে গিয়ে ঘড়িতে 3 মিনিট টাইমার সেট করে দেয় আর শুরু করে ড্রিল করা। আসলে নির্দিষ্ট একটা পাইপলাইন দিয়ে দিনের একটা নির্দিষ্ট সময়েই তেল সাপ্লাই করা হয়, তাই এই চোরটাকেও সেখানে নির্দিষ্ট সময়ের আগে ড্রিল করতে হবে। ওই ড্রিলার যখন ড্রিল করতে থাকে তখন প্রয়োজনের অধিক ড্রিল করার জন্য তো মেশিনটা ভেঙে যায় আর পাইপের প্রেসারে মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ধরে যায়। আগুন ধরার ঠিক আগের মুহূর্তে এস্ট্রো আর তার সঙ্গীরা তো সেখান থেকে কোনো মতে পালিয়ে আসে, কিন্তু এই ড্রিলারের পা তখন আগুনে পুড়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই তো সেখানে পাইপলাইন পুরো বিস্ফোরিত হয়ে বিশাল এক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আর এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা আসল ড্রিল বিটকে দেখতে পাই। সে একটা কারখানায় ঝালাইয়ের কাজ করছিল। কাজ শেষ করে সে একটা টাকার ব্যাগ গাড়িতে রেখে গাড়িটা নিয়েই বেরিয়ে পড়ে। এদিকে যে এলাকায় ওই পাইপলাইন বিস্ফোরণ হয়েছিল সেখানে পুলিশের একটা ইউনিট আসে অভিযান চালাতে। তখন এদের মধ্যেই আমরা পুলিশের একজন ডিটেকটিভ চোখে দেখতে পাই। তারা সেখানে অভিযান চালিয়ে একটা ড্রিল মেশিনের ভাঙা মাথা উদ্ধার করে, আর ওটা দেখিয়ে চোরের সন্দেহ হয় যে এই কাজটা হয়তো ড্রিল বিটি করেছে, কারণ একমাত্র ড্রিল বিটি এই ধরনের ড্রিল মেশিন ব্যবহার করে। এরপরে চো তার সহকারী সাঙ্গকে বলে যে ডিটেকটিভ টিমে থাকার সময় আমি একবার ড্রিল বিটকে ধরেছিলাম। তেল চোরেরা তাকে গড অফ ড্রিল বলেই ডাকে। অন্যদিকে আমরা সেই তেল চোরের অন্য একজন সদস্য ডানকে দেখতে পাই। ডান তখন একটা ময়লার গাড়িতে পানি ভরছিল। তখনই সেখানে এস্ট্রো চলে আসে আর ডানকে তো মারতে শুরু করে। এস্ট্রো বলে যে আমি তোকে টাকা দিয়েছিলাম ড্রিল বিটকে আনবি বলে, অথচ তার বদলে তুই কাকে নিয়ে এসেছিস, একটা ফ্রড যে আবার কোনো কাজ জানে না। তখন ডান বলে যে দেখেন বস, ড্রিল বিটের প্রতিটা কাজের জন্য সে 200 মিলিয়ন উন নেয়, আর এই জন্য আমি একটু সস্তায় অন্য একজনকে ভাড়া করেছিলাম। এস্ট্রো তো এটা শুনে আরো বেশি রেগে যায় আর ডানকে বলে যে তুই যে করেই হোক এরপর ড্রিল বিটকে আমার কাছে নিয়ে আসবি, আমি ওকে দিয়েই কাজ করাবো। তো এদিকে ড্রিল বিট যখন ডানের গারাজে আসে তখন সে দেখতে পায় যে ডান তো মার খেয়ে গাড়ির নিচেই লুকিয়ে আছে। ড্রিল বিটকে দেখেই তো ডান তার কাছে এস্ট্রোর কথাটা বলে দেয়। আর তখন তারা খেয়াল করে যে ওই গারাজের বাইরে অফিসার চো আর তার সঙ্গী সাঙ্গু দাঁড়িয়ে আছে। চো তাদের কাছে এসে বলে যে রিসেন্টলি এখানে একটা তেল চুরির ঘটনা ঘটেছে, তাই সন্দেহের কারণে আমরা তোমাদেরকে চেক করতে এসেছি। তেল চুরির সময় চোরের পা আগুনে পুড়ে গিয়েছিল, তাই আমরা চেক করে দেখব যে তোমাদের পায়ে কোনো পোড়া দাগ আছে কিনা। তো চো যখন ডান আর ড্রিল বিটকে চেক করে পায়ে কোনো ক্ষতর দাগ দেখতে পায় না তখন সে একটু হতাশ হয়ে যায়। এদিকে তারপরে আবার সাঙ্গু সব জায়গায় চেক করে এসে চোকে বলে যে স্যার, গারাজে একটা ময়লার গাড়ি পাওয়া গিয়েছে, আমার সেটা নিয়ে একটু সন্দেহ হচ্ছে, হয়তো ওরা এর মধ্যে তেল লুকিয়ে রেখেছে। সাঙ্গুর কথা শুনেই তো চো সেখানে দৌড়ে যায়, কিন্তু ওই গাড়িতে তো কোনো তেল ছিল না, উল্টো ছিল ময়লা পানি, যার কারণে চোয়ের সেখানে ময়লা পানিতে একটা দুর্দান্ত গোসলও হয়ে যায়। তো অফিসে ফিরেই তো চো তার সিনিয়র অফিসারকে বলে যে আমি রিসেন্টলি ঘটে যাওয়া তেল চুরির একটা ক্লু পেয়েছি। আমাদের পাশের এরিয়াতেই বোনাম আর গেঙ্গো নামের একটা জায়গা আছে, ওখানে তেলের লাইন একত্রে মিলিত হয়েছে। আমার ধারণা চোরেরা ওই এলাকা থেকে টার্গেট করে পরবর্তী চুরিটা করবে। কিন্তু ওই অফিসার তখন চোয়ের কথায় কোনো পাত্তাই দেয় না। চো তখন তার সহকারী সাঙ্গকে বলে যে আমি পাশের এরিয়ার পরিত্যক্ত বিল্ডিংগুলোতে তল্লাশি চালাবো, হয়তো আমরা সেখানে কোনো কিছু একটা পেয়ে যেতে পারি। অন্যদিকে ড্রিল বিট তো ডানের দেওয়া সেই ডিলটা নিয়ে এস্ট্রোর সঙ্গে দেখা করতে যায়। এস্ট্রো তখন তাকে একটা পাইপলাইন দেখিয়ে ওটাকে ড্রিল করতে বলে। এরপর সে ড্রিল বিটকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, তুমি এত টাকা কেন নাও? তখন ড্রিল বিট বলে যে পৃথিবীতে কোনো ভালো কাজই সস্তায় হয় না মশাই। তো এরপর তো ড্রিল বিট তার দক্ষতা দিয়ে ওই পাইপে ড্রিল করতে শুরু করে, কিন্তু পরিপূর্ণ ছিদ্র হওয়ার আগে সে তার ড্রিলটা থামিয়ে দেয়।
এটা দেখে আবার এস্ট্র তাকে একটু কথা শোনায়। তখন ড্রিল বিট তাকে বলে যে এই পাইপটা 14 মিলিমিটার মোটা, আমি 13 মিলিমিটার পর্যন্ত ছিদ্র করেছি, বাকিটা তেলের প্রেসারে এমনিই ভেঙে যাবে। এস্ট্র তখন একটু অবাক হয়ে খেয়াল করে যে ড্রিল বিটের কথা মতোই বাকি 1 মিলিমিটার তেলের প্রেসারেই ভেঙে গিয়েছে। তাই এস্ট্র তখন ডিল অনুযায়ী ড্রিল বিটকে 200 মিলিয়ন উন বুঝিয়ে দেয়, আর সঙ্গে আরো বড় একটা কাজের প্রস্তাবও দেয়। সে ড্রিল বিটকে বলে যে আমার পরিচিত একজন বিজনেসম্যান আছে যে তোমাকে অনেক বড় একটা কাজ দেবে, তুমি আজকে গিয়ে তার সঙ্গে দেখা করো। তো এরপর ড্রিল বিট তো এস্ট্রর কাছ থেকে ঠিকানা নিয়ে জিয়ন নামে সেই বিজনেসম্যানের সঙ্গে দেখা করে। জিয়ন তখন বলে যে আমি প্ল্যান করেছি হুনাম আর গ্যাংবো এই দুইটা পাইপলাইন যেখানে যুক্ত হয়েছে সেখানে ছিদ্র করব। এতে করে কয়েক হাজার কিলোমিটার গ্যাসোলিন আমরা একসঙ্গে চুরি করতে পারবো। আর ওই যে দূরে যে পরিত্যক্ত তেলের খনিটা দেখছো, ওখানে আমরা তেলগুলোকে মজুত করে রাখবো। এই তেলের খনিটা আগামী 50 দিনের মধ্যেই ভেঙে ফেলা হবে, তাই 30 দিনের মধ্যেই আমাদের সমস্ত কাজই শেষ করতে হবে। ড্রিল বিট তখন বলে যে তোমার কাজ হয়ে যাবে, কিন্তু এর জন্য আমার একটা দক্ষ টিমের দরকার, আর আমাকে মোট 1 বিলিয়ন উন দিতে হবে, আর অবশ্যই অ্যাডভান্স হিসেবে 500 মিলিয়ন উন প্রথমে তুমি দিয়ে দেবে। তো জিয়নও তখন তার কথায় রাজি হয়ে যায়, আর এরপর তাদের কাজের সুবিধার জন্য হোটেল ক্যাপিটালে থাকারও ব্যবস্থা করে দেয়। এই হোটেলের আন্ডারগ্রাউন্ড থেকে সহজে খোদাই করে তারা ওই তেলের পাইপের কাছে পৌঁছে যাবে। ড্রিল বিট তার এই দলে গল্পের শুরুতে আমরা যে ড্রিলারম্যানকে দেখেছিলাম তাকেও নিয়ে নেয়, তবে এখানে তার নাম হলো ওয়েল্ডার, আর সে ওয়েল্ডার হিসেবেই কাজ করবে। তো এরপর তার দলে বিগ শাবল আর মিস্টার না নামে আরো 2 জন যুক্ত হয়। পাশাপাশি তাদেরকে পর্যবেক্ষণ এবং পুলিশ আসলে সিগন্যাল দেওয়ার জন্য হোটেলের বুথে কাউন্টার নামের একজন থাকে। এরপর এস্ট্রয়ের কাছ থেকে অ্যাডভান্স বুঝে পাওয়ার পরই তো সবাই তাদের ফোন জমা দিয়ে দেয় আর দ্রুত কাজে নেমে পড়ে। ড্রিল বিট এরপর সবাইকে তার প্ল্যানটা বুঝিয়ে দেয়, আর কোন দিক থেকে খোদাই শুরু করতে হবে সেটাও বলে। মিস্টার না প্রথমে ড্রিল বিটের এই কথা মানতে চায় না, কিন্তু পরে আবার রাজি হয়ে যায়। কিন্তু কাজ করতে করতেই প্রথমে না দেখতে পায় যে তাদের সুড়ঙ্গের একটা অংশ ভাঙা। তাই ওয়েল্ডার তখন বাকি সবাইকে বলে যে চলো আমরা এই কাজ ফেলে এখান থেকে পালিয়ে যাই। কিন্তু ড্রিল বিট তখন তাকে ধমক দিয়ে বলে যে ওই ভাঙা অংশে সাপোর্ট বাড়িয়ে কাজ চালিয়ে দাও, আমাদের হাতে কিন্তু সময় নেই। ওয়েল্ডার তখন আবার এটা কিছুতেই মানতে চায় না, আর ওখানে থাকা সবার সঙ্গে তো ঝগড়া করতে শুরু করে। এমনকি এক কথায় 2 কথায় সে শাবল আর ড্রিল বিটকে মারতে গিয়ে তো নিজে ওখানে আহত হয়ে পড়ে যায়। ড্রিল বিট তখন খেয়াল করে যে ওয়েল্ডারের পায়ে একটা পোড়া দাগ আছে, আর এটা দেখে সে খুব ভালো করেই বুঝতে পারে যে এই যে সেই ব্যক্তি যে কিছুদিন আগে তার নাম নিয়ে অন্য একটা কাজ করতে গিয়ে ধরা খেয়েছিল। তো এরপর তো ড্রিল বিট ওয়েল্ডারকে সেখানে ওয়ার্নিং দিয়ে চলে যায়। এদিকে সেই বিজনেসম্যান জিয়নকে দেখা যায় তার বাসার ছাদে বসে শুটিং প্র্যাকটিস করতে। তখন তার ম্যানেজার এসে তাকে জানায় যে আমরা একটা কোম্পানি থেকে 200 বিলিয়ন উন লোন পেয়েছি, যার মধ্যে 50 বিলিয়ন হলো আমাদের কোম্পানির নামে। এটা শুনিয়ে জিয়ন বলে যে সব টাকা দিয়ে তেল কিনে স্টক করে রেখে দাও, পরবর্তীতে কি হবে সেটা আমি দেখে নেব। তো অন্যদিকে সেই পুলিশ অফিসার চো তো পুরাতন বিল্ডিং এর খোঁজ করতে করতে একটা টানেল পেয়ে যায়, আর এখানে তেলের পাইপও আছে। এটা দেখেই তো চো বুঝতে পারে যে চোরেরা হয়তোবা বড়সড় একটা চুরির প্ল্যানই করছে। এদিকে হোটেলের গ্রাউন্ড ফ্লোরে ড্রিল বিটের লোকেরা কাজ করার সময় দেখতে পায় যে তাদের পথে একটা বিশাল পাথর এসে পড়েছে। তখন সে দলের সবাইকে বলে যে ড্রিল দিয়ে প্রথমে পাথরটা কাটতে হবে, কিন্তু এই কাজে তো প্রচন্ড শব্দ হবে। এই জন্যই ড্রিল বিট গিয়ে ওয়েল্ডারকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর বলে যে তুমি সাউন্ড বক্সে জোরে জোরে গান গাও, যাতে করে এই ড্রিলের শব্দ বাইরে না যায়। আর ওয়েল্ডারও তখন তার গলা ফাটিয়ে ফাটিয়ে সাউন্ড বক্সে গান গাইতে শুরু করে। তখন ওই মিউজিকের তীব্র শব্দ শুনে তো সেই পুলিশ অফিসার সাঙ্গ ওখানে চলে আসে তদন্ত করতে। পুলিশকে দেখেই তো কাউন্টার তখন অ্যালার্ম বাজিয়ে সবাইকে সতর্ক করে দেয়, কিন্তু সেখানে অনেক বড় ড্রিল চলার কারণে কেউই অ্যালার্মের শব্দ শুনতে পায় না। ততক্ষণে সাঙ্গ আবার গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে গিয়েছে। সে ওখানে গিয়ে দেখতে পায় ওয়েল্ডার সাউন্ড বক্সে জোরে জোরে গান গাইছে। সাঙ্গ এখানে এসে ওয়েল্ডারকে থামিয়ে দিতেই তো ড্রিল মেশিনের তীব্র শব্দ শুনতে পায়। এদিকে কাউন্টার তো সবাইকে বারবার সিগন্যাল দিয়ে যাচ্ছিল। তো একটা পর্যায়ে ড্রিল বিট ওই সিগন্যালটা শুনতে পায়, আর সাঙ্গু সেখানে পৌঁছানোর আগে সবকিছু থেকে নতুন জায়গায় ড্রিল করতে শুরু করে, যাতে দেখে মনে হয় যে তারা এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে কোনো কিছু একটার কাজ করছে। সাঙ্গু তখন তাদেরকে বলে যে তোমরা এত রাতে ড্রিল করছো কেন, এখন ঘুমাতে যাও। তো সাঙ্গু ওখান থেকে চলে যাবার পরে তো কাউন্টার নিচে চলে আসে আর অ্যালার্ম লাইনটা ঠিক করে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে ড্রিল বিট না আর ওয়েল্ডার মিলে বড় একটা আলমারি মাটিতে রাখতেই তো পুরো বিল্ডিং ধরেই কেঁপে ওঠে, যার ফলে সুড়ঙ্গের মধ্যে ওই নরম জায়গা থেকে মাটি ধসে কাউন্টার আর শাবল অপর প্রান্তে আটকা পড়ে যায়। তখন না অনেক কষ্টে গর্ত করে তাদেরকে আবার উদ্ধার করে নিয়ে আসে। ওই দিন রাতে আবার ড্রিল বিট একটা অ্যালার্ম শুনে ঘুম থেকে জেগে যায়, আর বারান্দায় গিয়ে দেখতে পায় যে ওয়েল্ডার সেখান থেকে পালানোর চেষ্টা করছে।
সে তখন ওয়েল্ডারকে ধরে তো আচ্ছা মতো মারতে থাকে। তখন বাকিরা ঘুম থেকে উঠে এসে ড্রিলবিটকে আটকানোর চেষ্টা করে। ড্রিলবিট তখন বাকি সবাইকে বলে যে যদি কেউ একজন এই মিশন থেকে পালিয়ে যায় তাহলে কিন্তু পুরো মিশনটাই ক্যান্সেল হয়ে যাবে, আর মিশন যদি একবার ক্যান্সেল হয় তাহলে আমরা যে অ্যাডভান্স নিয়েছি তার দ্বিগুণ আমাদের ফেরত দিতে হবে, তাই ভুলেও কেউ এখান থেকে পালিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা করবে না। তো ওয়েল্ডার তো এখন পুরোপুরি মানকাচিপায় পড়ে গিয়েছে। সে এরপর তার জীবন বাঁচাতে সেখানে মিথ্যা কথা বলে যে আজকে সুড়ঙ্গে ধস হয়েছে, সেটা দেখেই আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে আমার 4 বছরের একটা বাচ্চা আছে, আমি মারা গেলে তো ও না খেতে পেয়েই মারা যাবে। বাকিরা তখন ওয়েল্ডারের কথা বিশ্বাস করলেও ড্রিলবিট আর বিশ্বাস করে না। এদিকে ড্রিলবিটের তখন আবার সন্দেহ হয় যে কাউন্টার কিভাবে জানলো যে ওয়েল্ডার সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তাই এরপরেই সে কাউন্টারের ওখানে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পায় যে অনেকগুলো সিসিটিভি ফুটেজ সে সবসময় পর্যবেক্ষণ করে, মানে কাউন্টার পুরো 24/7 সবসময়ের জন্য তাদের উপর নজর রেখে চলছে। ঠিক সেই সময় আবার জিওন সেখানে চলে আসে আর ড্রিলবিটকে ওয়ার্নিং দিয়ে বলে যে আগামী 10 দিনের মধ্যে যদি তোমরা আমার কাজ শেষ না করো তাহলে কিন্তু আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, আর এই 10 দিনে কিন্তু তোমরা আবার কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করো না। ভালো করে তো জানো আমার হাত কত দূর লম্বা। তো জিওন তো এরপর ওখান থেকে পালিয়ে যাওয়ার শাস্তি হিসেবে ওয়েল্ডারকে একটা ওয়াটার ট্রিটমেন্টে দিয়ে দেয়, আর এরপর তাকে বলে যে যদি আমার কথা মতো চলো তাহলে খুব শীঘ্রই তোমাকে আমি ছেড়ে দেবো, সঙ্গে আবার 100 মিলিয়ন ওনও দেবো। এর পরের দিন সকালবেলায় আবার জিওনের ম্যানেজার এসে তাকে জানায় যে আমরা যে তেল কিনে স্টক করে রেখেছিলাম তার দাম কিন্তু অনেক কমে গিয়েছে স্যার, আমাদের প্রায় 20 মিলিয়ন ওন লস হয়েছে। উত্তরে জিওন বলে যে এইটা নিয়ে বেশি চিন্তা করো না, খুব শীঘ্রই আমরা এই লসের টাকার দ্বিগুণ লাভ করতে চলেছি। তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে চো তার দলবল নিয়ে সব জায়গায় ড্রিলবিটদের ধরার অভিযান চালাচ্ছে, আর সেখানেই কাছে একটা মাঠের মধ্যে তারা মেটাল ডিটেক্টরের সিগন্যাল পেয়ে যায়। এদিকে ড্রিলবিট তো সেখানে এখনো খোদায়ের কাজ চালিয়ে যাচ্ছিল, আর সেখানেই নাকে দেখা যায় কাজের মধ্যে ঘন ঘন পেইন কিলার খাচ্ছে। তখন শাবল তাকে জিজ্ঞাসা করলে সে বলে যে আমি আসলে অনেকদিন ধরেই ক্যান্সারে ভুগছি, তাই আমাকে ওষুধগুলো খেতে হয়। এদিকে মেটাল সিগন্যাল পেয়ে যখন চোরা ওই জায়গাটা খুঁড়তে শুরু করে কাউন্টার তখন সেটা দেখতে পেয়ে তো সঙ্গে সঙ্গে ড্রিলবিটদের সিগন্যাল পাঠিয়ে দেয়, আর সিগন্যাল পেয়েই তো সবাই সেখানকার সমস্ত লোহার জিনিসপত্র সরিয়ে ফেলে। তবে তাড়াহুড়ো করার কারণে সেখানে আবার একটা গ্যাস লাইন লিক হয়ে যায়, যেটা থেকে ক্রমাগত গ্যাস বের হবার কারণে ড্রিলবিট আবার সেখানে অজ্ঞান হয়ে পড়ে। তখন নাই একটা গ্যাস মাস্ক পরে ড্রিলবিটকে আবার সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। এদিকে সেই পুলিশ অফিসার চো তো ড্রিল দিয়ে খোদাই করতে করতে একটা গ্যাস লাইন দেখতে পায়। এটা দেখে তারা মনে করে যে লোহার গ্যাস লাইন থাকার কারণে হয়তো বা এরকম মেটাল ডিটেক্ট সিগন্যাল পেয়েছে, তাই চো তখন সবাইকে খোদাই কাজ থামিয়ে দিতে বলে। অন্যদিকে এরকম হুট করে অজ্ঞান হয়ে পড়ে যাবার কারণে তো ড্রিলবিট তার পেটের কাছে প্রচন্ড আঘাত পায়, তাই শাবল তখন তার পেটে অনেক ভালো করে ব্যান্ডেজ দিয়ে দেয়। না তখন ড্রিলবিটকে বলে যে আমাকে মাত্র 2 ঘন্টার জন্য একটু ছুটি দাও, আজকে এই কাছে একটা হাসপাতালে আমার স্ত্রীর অপারেশন হওয়ার কথা, আমি মূলত তার জন্য এই ঝুঁকিপূর্ণ কাজ করতে এসেছি, আমি শুধুমাত্র টাকাটা দিয়ে আবার চলে আসব। তো নায়ের মুখে এরকম বিপদের কথা শুনে ড্রিলবিট তখন রাজি হয়ে যায়, আর এটা শুনেই তো তখন ওয়েল্ডার আবার ড্রিলবিটকে তার পায়ের অপারেশনের কথা বলে আর তাদের সঙ্গে যেতে চায়। তাই এরপর ড্রিলবিট না আর ওয়েল্ডারকে নিয়ে হোটেলের নিচের একটা টানেলের মধ্য দিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে, কিন্তু এই কাজ করতে কাউন্টার তাদেরকে বারবার নিষেধ করে, কারণ এখানে ধরা পড়ার চান্স রয়েছে। কিন্তু ড্রিলবিট তো তার কথা শোনে না, আর এই জন্যই কাউন্টার তখন তাদেরকে বাঁচাতে সিসিটিভি ক্যামেরায় আগের ফুটেজ সেট করে দেয়, যার ফলে জিওন দেখতে পায় যে সেখানে সবাই ঠিকঠাক মতো কাজ করছে। তো এরপর ড্রিলবিট যখন না এবং ওয়েল্ডারকে নিয়ে টানেলের মধ্য দিয়ে যাচ্ছিল তখন একটা জায়গায় এসে না তাদেরকে বলে যে এই জায়গাটা আগে আমেরিকানরা ইউজ করত, এই দেয়ালের ঠিক অপর পাশে তেলের পাইপলাইনগুলো আছে। তো এরপর তারা একটা ম্যানহোল দিয়ে শহরের উপর উঠে আসে, কিন্তু না বাসায় ফিরেই দেখতে পায় যে তার স্ত্রী আসলে অনেক আগেই মারা গিয়েছে। এটা দেখেই তো সে কান্নায় ভেঙে পড়ে আর আবারও ড্রিলবিটের সঙ্গে হোটেলে ফিরে আসে, কিন্তু ওয়েল্ডারকে তারা হসপিটালে ভর্তি করে দিয়ে আসে। আর এদিকে হোটেলে ফিরেই তো ড্রিলবিট দেখতে পায় যে জিওন তার দলবল নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে, আর সেখানে তখন কাউন্টারকে তারা ধরে নিয়ে আসে। জিওন তখন সেখানে এসে বলে যে যত দ্রুত সম্ভব তোমরা কাজটা শেষ করো, না হলে কিন্তু আমি তোমাদের সবগুলোকে গুলি করে মেরে ফেলবো। তো এরপর সে কাউন্টারকেও ড্রিলবিটদের সঙ্গে সুড়ঙ্গ খোদার কাজ করতে বলে, আর এস্ট্রকে বলে যে তুমি এদের উপর সবসময় নজর রাখবে, আমার এদের কাজ কারবার মোটেও সুবিধার লাগছে না। তো এই কাজ করতে করতে এক পর্যায়ে না প্রচন্ড অসুস্থ হয়ে পড়লে ড্রিলবিট তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু এস্ট্র তাদেরকে হসপিটালে যাওয়ার পারমিশন না দিয়ে উল্টো মারতে থাকে। এটা দেখেই তো সেখানে থাকা সবাই প্রচন্ড ক্ষেপে যায়। তাই এরপরেই শুরু হয়ে যায় এস্ট্রর দলের সঙ্গে ড্রিলবিটদের ফাইট। তাদের মারামারির এক পর্যায়ে সেখানে আবার জিওনও চলে আসে, আর এসেই প্রথমে সে নাকে গুলি করে মেরে ফেলে। এটা দেখেই তো শাবল আর ড্রিলবিট ক্ষেপে গেলে জিওন তখন শাবলের হাতে আর ড্রিলবিটের বুকে গুলি করে আর সেখান থেকে চলে যায়।
শাবল তো এতে প্রচণ্ড আহত হয়ে পড়ে, তবে ড্রিলবিটের বুকের কাছে একটা ঘড়ি থাকার কারণে সে এ যাত্রার মতো বেঁচে যায়। এরপর জিওন সেখান থেকে চলে যাবার পরেই তো ড্রিলবিট শাবল আর কাউন্টারকে নিয়ে সেখান থেকে পালিয়ে তার বন্ধু ডানের সঙ্গে গিয়ে দেখা করে। অন্যদিকে চো আর সাঙ্গু এলাকার এক মহিলার কমপ্লেন পেয়ে সেখানে গিয়ে দেখতে পায় যে তার ক্ষেতে কারা যেন মাটি আর সিমেন্ট ফেলে গিয়েছে। সিমেন্ট দেখেই তো সাঙ্গু চিনে ফেলে এটা সেই হোটেল ক্যাপিটাল ফ্লোরের ভাঙা অংশ। তখন তারা ড্রিলবিটকে ধরার উদ্দেশ্যে দ্রুত হোটেল ক্যাপিটালে ফিরে আসে। তবে এখানে এসেই তারা প্রথমে নায়ের লাশ দেখতে পায়, আর সেখানে পড়ে আছে ড্রিলবিটের কিছু সরঞ্জাম। এদিকে ড্রিলবিট যখন ডানের সঙ্গে দেখা করে তখন জিওন ডানের ফোনে কল দিয়ে ড্রিলবিটকে বলে যে তোমাদেরকে আমি আরো একবার সুযোগ দিচ্ছি, এখানে এসে তোমরা কাজ শেষ করে যাও, তুমি তোমার পুরো বিলটাই পাবে, আর তুমি যদি কাজ শেষ না করো তাহলে তো আমাকে চেনোই, আমি তোমাকে পাতালে গিয়ে হলেও মেরে আসবো। তো এদিকে আবার ওয়েল্ডার যখন হসপিটাল থেকে কফি নিয়ে নিজের কেবিনের দিকে যাচ্ছিল তখন সে ওখানে স্ট্রল লোকদেরকে দেখতে পায়, আর ওই লোকেরা তখন ওয়েল্ডারকে দেখেই তো তাকে তাড়া করতে শুরু করে। ওয়েল্ডারও তখন হুইল চেয়ারে করে পালাতে থাকে, আর ঠিক ওই সময় ড্রিলবিট সেখানে এসে ওয়েল্ডারকে তাদের হাত থেকে বাঁচিয়ে গাড়িতে করে নিয়ে পালিয়ে আসে। এদিকে ড্রিলবিটের দেওয়া তথ্য অনুযায়ী ডান, শাবল আর কাউন্টার মিলে তেলের পাইপলাইনের লোকেশন খুঁজে বের করে। এরপর তারা পাশের এক টানেলের উপর বড় একটা শিপিং কন্টেইনার বসিয়ে তাদের কাজের জায়গায় তৈরি করে নেয়, আর সবাই মিলে আবারও নতুন করে খোদাইয়ের কাজ শুরু করে দেয়। ওই দিন রাতেই এবার ড্রিলবিট আর কাউন্টার মিলে জিওনের সঙ্গে দেখা করতে যায়, আর বলে যে আমি তোমার কাজ করে দেব, আর সময় মতো তুমি সব তেলও পেয়ে যাবে, কিন্তু এর বিনিময়ে আমাকে তোমার 5 বিলিয়ন উন দিতে হবে। যদি রাজি থাকো তাহলে আমি কাজ করব, আর না হলে তুমি তোমার সুবিধা মতো অন্য একজনকে খুঁজে নিও। তো ড্রিলবিটরা যখন পাইপলাইন খুঁজে পায় আর সবকিছু সেট আপ করতে থাকে তখনই কাউন্টার পুরো আন্ডারগ্রাউন্ডের সব জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে দেয়। আর ওই সময় আবারও জিওন ড্রিলবিটকে কল করে বলে যে আমি তোমার প্রস্তাবে রাজি, তবে যত দ্রুত সম্ভব তুমি এই কাজ শেষ করো। জিওনের কল পেয়েই তো তারা অনেক খুশি হয়ে যায়। তখন ওয়েল্ডার ড্রিলবিটকে বলে যে আমাকে একটু বাইরে কাজে যেতে হবে, আর এটা বলেই সে পারমিশন নিয়ে বাইরে গিয়ে স্ট্রর সঙ্গে দেখা করে। আসলে ওয়েল্ডার জিওনের কথা মতোই কাজ করছিল, তবে ড্রিলবিট তো আগে থেকে ওয়েল্ডারকে সন্দেহ করছিল, তাই সেও তখন ওয়েল্ডারের পিছে পিছে যায় আর দেখতে পায় যে পুলিশ ওখানে স্ট্রকে খুঁজতে চলে এসেছে। ড্রিলবিট তখন ভালো করেই বুঝতে পারে যদি পুলিশ একবার স্ট্রকে ধরে ফেলে তাহলে সে তাদের মিশনের কথাটা বলে দেবে, তাই সে নিজেই তখন পুলিশের নজর অন্যদিকে ঘুরিয়ে দিয়ে তাদেরকে সেখান থেকে ভাগিয়ে নিয়ে যায়। কিন্তু পালাতে গিয়ে একটা পর্যায়ে সে পাথরের সঙ্গে ধাক্কা লেগে বুকে অনেক আঘাত পায়, আর এই সুযোগে ওয়েল্ডার পাইপলাইনের কাছে গিয়ে আর একটা গোপন ক্যামেরা সেখানে সেট করে দেয়, যাতে করে জিওন তাদেরকে স্পষ্টভাবে দেখতে পারে। আর একটু পরে ড্রিলবিট পাইপলাইনের কাছে ফিরে এসে আবারও কাজ শুরু করতে বলে। কাউন্টার তখন তাকে বলে যে আমাদের কাছে 3 মিনিট সময় আছে, কিন্তু আমি যদি সিস্টেম হ্যাক করে পাইপলাইনের পুলিশের কাছে মিথ্যা সিগন্যাল পাঠাই তাহলে ওরা আরো 2 মিনিট দেরি করবে, এতে করে আমরা প্রথম পাইপলাইন ছিদ্র করার জন্য 5 মিনিট সময় পাবো, আর অন্যটার জন্য 3 মিনিট হলেই হবে। আর 2টা পাইপলাইন ড্রিল করেই আমরা একসঙ্গে পরিত্যক্ত ওই তেলের খনির ট্যাঙ্কে পাঠাতে পারবো। তো প্ল্যান মোতাবেক তো তারা কাজ শুরু করে দেয়, কিন্তু প্রথমটা ড্রিল করা শেষ হতেই তো ড্রিলবিট বুকে ব্যথায় অনেক কষ্ট পেতে থাকে, তাই সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে যায়। তখন ওয়েল্ডার বাকি পাইপটা ড্রিল করে আর দুটোকে একসঙ্গে কানেক্ট করে দেয়। এরপরে ওটাকে তারা আবার তেলের খনির ট্যাঙ্কের সঙ্গে যুক্ত করে দেয়। এদিকে তো সেই পুলিশ অফিসার চো ড্রিলবিটকে খুঁজতে খুঁজতে সে টানেল পর্যন্ত চলে আসে, তাই তাকে ডিস্ট্রাক্ট করার জন্য শাবল আর ডান তখন অন্য একটা জায়গায় ড্রিল করতে শুরু করে। আর এরপর যখন ওখানে পুলিশ আসে তখন তারা ইচ্ছা করে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে সেখান থেকে পালাতে থাকে, তাই চো তাদেরকে ধরার জন্য টানেল থেকে আবারও উপরে উঠে আসে। এদিকে তেলের খবর পেয়ে তো জিওন তখন তার পরিচিত সব তেল চোরাও কারবারিদেরকে একসঙ্গে আসতে বলে, আর বলে যে তোমরা আমার কাছ থেকে বাজারের দামের তুলনায় 20% কমে নিতে পারবে, কিন্তু সমস্ত টাকা আমাকে আগেই অ্যাডভান্স করতে হবে। এদিকে ড্রিলবিট তো প্রথমে কিছু তেলের সাপ্লাই দিয়ে লাইনটা অফ করে দেয়, আর জিওনকে বলে যে আগে আমার টাকা পরিশোধ করো, তারপরে বাকি তেল পাবে। এটা বলে ড্রিলবিট যখন বাকিদেরকে খুঁজতে যায় তখন আবার ওয়েল্ডার এসে পাইপলাইনটা চালু করে দেয়, আর একই সাথে সেই পুলিশ অফিসার চোয়ের ফোনে পাইপলাইনে 2টা ছবিও পাঠিয়ে দেয়। ড্রিলবিট ফিরে এসে তো ওয়েল্ডারের এই কাজ দেখে প্রচন্ড রেগে যায় আর তাকে মারতে শুরু করে। এরপর বাকিরাও যখন ওখানে চলে আসে তখন ড্রিলবিট ওয়েল্ডারকে বলে যে তুমি কি করে পারলে মিস্টার নায়ের খুনির সঙ্গে হাত মেলাতে, অথচ মিস্টার নায় কিনা তোমার বাচ্চার জন্য তার সমস্ত টাকা পয়সা রেখে গিয়েছে। এটা দেখেই তো ওয়েল্ডারের তখন অনেক খারাপ লাগে আর অনুশোচনায় কান্না করতে শুরু করে। কিন্তু এদিকে জিওন ড্রিলবিটের সঙ্গে দেখা করে বলে যে আমি আগে পাইপলাইন দেখতে চাই, এরপরেই তোমাকে টাকা দেব। তো পাইপলাইন দেখার পরে সবাই আবার যখন ওপরের দিকে যাবে তখন জিওন দেখতে পায় যে ওখানে ওয়েল্ডারকে বেঁধে রাখা হয়েছে। এদিকে উপরে তো স্ট্রয়ের লোকেরা আবার ড্রিলবিটের লোকদেরকে মারতে আসে। এক পর্যায়ে তারা সবাই সেই কন্টেইনারে ঢোকে, তখন শাবল আর ডান তো সেই টানেলের মুখটা বন্ধ করে ফেলে, তাই ডান তখন দ্রুত গিয়ে ক্রেন দিয়ে ওই কন্টেইনারটাই উল্টে দেয়। অন্যদিকে টানেলের মধ্যে তো জিওন তার দলবল নিয়ে এসে ড্রিলবিটকে মারতে থাকে।
তখন সেখানে ওয়েল্ডারও চলে আসে আর এরপর তারা দুইজন মিলে জিওনের টিমের সঙ্গে ফাইট করতে থাকে। ফাইটের একদম শেষ পর্যায়ে তখন সেখানে পুলিশ অফিসার চো চলে আসে। তাই ড্রিল বিট তখন জিওনকে আর না মেরে চোয়ের হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে যায়। আর ওয়েল্ডার তো আগে উপরে এসে বাকিদের সঙ্গে সে 5 বিলিয়ন ওন নিয়ে পালিয়ে যায়। কিন্তু ড্রিল বিট যখন ওপরে আসে তখন সে দেখতে পায় যে এস্ট্রা তার দলের প্রত্যেককে ধরে আটকে ফেলেছে। আর এস্ট্রার দল তখন ড্রিল বিটকেও ধরে ফেলে আর তাদের সবাইকে বেঁধে এরপর পাইপলাইনের ওখানে নিয়ে যায়। তখন পেছন থেকে জিওনের দলের একজন শক স্টিক দিয়ে চোখে সেখানে অজ্ঞান করে ফেলেছিল। এরপরে তো জিওন তাদের সবাইকে তার মাস্টার প্ল্যানের কথাটা বলে। সে বলে যে আমি এই তেল দিয়ে ওই ট্যাঙ্কটা পূর্ণ করার পর ইচ্ছা করে ওই জায়গাটা ধ্বংস করে দেব। এতে করে তেলের সংকট তৈরি হবে আর যার ফলে আমার কাছে থাকা ওই রিজার্ভ তেলের দাম দ্বিগুণ বেড়ে যাবে। এরপরেই তো সে ওখানে তেলের ট্যাঙ্কে দ্রুত সেখানে ভরতে থাকে আর ওদেরকে মারার জন্য কয়েকটা বোমা সেট করে সেখান থেকে বেরিয়ে যায়। জিওন চলে যাবার পরে ড্রিল বিট ওখানে থাকা সবার হেল্প নিয়ে একটা ব্লো টর্চের সাহায্যে তার হাতের বাঁধনটা পুড়িয়ে ফেলে। এরপর সে বাকি সবাইকে মুক্ত করে দিয়ে তো বোমাগুলোকে দূরে ছুঁড়ে মারে। তবে বোমা ফাটার আগে সে সামনে থাকা পানিতে ঝাঁপ দেয় আর এরপর সে বাকিদের সাথে উপরে চলে আসে। এদিকে জিওনের প্ল্যান মতো সে তেলের খনির ট্যাঙ্কে আগুন লাগলেও সেটা আর পুরোপুরি বিস্ফোরিত হয় না, এমনকি নিজের পাইপলাইনও ব্লাস্ট হয় না। এটা দেখেই তো সে পুরোপুরি শকড হয়ে যায়। আর তখন আবার দেখতে পায় যে চো নিচে দাঁড়িয়ে বাকি পুলিশদের সঙ্গে ফোনে কথা বলছে, অথচ সে তো নিজেই চোকে ওখানে নিচে বেঁধে রেখে এসেছিল। তাহলে সে এখানে কিভাবে আসলো? জিওন তখন বুঝতে পারে যে ওখান থেকে সবাই কোনোভাবে বেরিয়ে এসেছে। এদিকে চো তখন দেখতে পায় যে ওই তেলের ট্যাঙ্ক থেকে তেলের বদলে পানি বের হচ্ছে। আসলে জিওন যখন পাইপলাইন চেক করে সেখান থেকে চলে এসেছিল তখনই ওয়েল্ডার সেখানে গিয়ে তেলের লাইন বন্ধ করে পানির লাইনে কানেক্ট করে দেয়। আর এরপর সে নিজেই দড়ির মধ্যে নিজেকে আটকে ফেলে অভিনয় করতে থাকে। জিওন তখন সবটা বুঝতে পেরে তো রাগ হয়ে সেখানে চলে আসে আর আবারও এক দফা তাদের মধ্যে এক বড়সড় ফাইট হয়ে যায়। এক পর্যায়ে তো ড্রিল বিট জিওনকে ম্যানহোলের ঢাকনা দিয়ে মারার চেষ্টা করলে সবাই তাকে থামিয়ে দেয়। এর মধ্যেই তো সেখানে পুলিশের আরও লোকেরা চলে আসে আর পুলিশকে দেখেই তো ড্রিল বিটকে সেখানে একা রেখে তার দলের বাকি সদস্যরা দ্রুত পালিয়ে যায়। তবে পালিয়ে তারা খুব বেশি তো যেতে পারে না, কারণ জিওন আর ড্রিল বিটের সঙ্গে অবশেষে তারাও পুলিশের হাতে ধরা পড়ে। এরপরে গল্প চলে যায় 3 বছর পরে। তখন দেখা যায় যে ড্রিল বিট আর তার দলের সবাই ছাড়া পেয়ে এখন নিজেদেরই একটা সার্ভিসিং সেন্টার খুলেছে। চো তখন সেখানে তাদের সঙ্গে দেখা করতে আসে, তবে নিচতলা তাদেরকে ড্রিল করতে দেখে তো আবারও সন্দেহ করে। আর তখনই সেখানে শাবল চলে আসে, এমনকি হাতে একটা শাবল নিয়ে তো সবাইকে তাড়া করতেই শুরু করে। আর ঠিক এরকমই একটা দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই দুর্দান্ত চুরের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তবে বন্ধুরা, এই গল্পটা থেকে কিন্তু একটা জিনিস পুরোপুরি স্পষ্ট, আসলে জিওনের মতো আমাদের দেশেও এরকম অনেক ব্যবসায়ী আছে যারা ইচ্ছে করে সবকিছু ধ্বংস করে নিজেদের প্রোডাক্টের দাম বাড়ানোর জন্য, তাই না? যেমন এই ধরেন হঠাৎ করে তেলের দাম বেড়ে যায়, আবার নাকি ডিমের দামও বেড়ে যায়, অথচ ডিম আলু পেঁয়াজ তাদের গোডাউনে ভরা। তো যাই হোক, তো এইসব মানুষ তো আমাদের সমাজে হরহামেশাই দেখা যায়, তাই না? তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।